ভারত চাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক, নিষিদ্ধ না হোক, আওয়ামী লীগ রাজনীতি করতে পারুক, আওয়ামী লীগ ন্যূনতম আগামী নির্বাচনে অংশগ্রহণ করে 30-50টা সিট পাক। আওয়ামী লীগ তো অনেক কিছু চাচ্ছে এবং এই জন্য দেখেন যে গণ অভ্যুত্থানের পরের সরকার কিন্তু এই যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে কিন্তু দল আকারে আওয়ামী লীগের বিচারের জন্য একটা প্রভিশন ইন্ট্রোডিউস করেছিল শুরুর দিকে আপনার, কিন্তু সেটা আবার করার 1-2 সপ্তাহ পরে আবার বাতিল করে দিয়েছে। তো এর মানে হচ্ছে দিল্লির একটা প্রেশার এখানে কাজ করেছে। এরপরে সাডেনলি আপনার এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যে আন্দোলনটা হয়েছে এবং অলমোস্ট সব রাজনৈতিক দল একমত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাকে আপাতত বিচার শেষ না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশনও তার নিবন্ধন সাসপেন্ড করেছে। তো এগুলো তো কালেকটিভলি এই প্রসেসের সাথে তো দিল্লি একমত হওয়ার কথা না, কারণ দিল্লি এই দলটাকে গত 70 বছর ধরে নার্সিং করে যেভাবে তৈরি করেছে, এই দলটা আপাদমস্তক বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ইটস এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। সম্প্রতি ওবায়দুল কাদের এবং শওকত রেজাউল করিমের দেশত্যাগের যে ঘটনা মিডিয়াতে আসছে, আপনার কাছে কি তা বিশ্বাসযোগ্য মনে হয়েছে? হ্যাঁ, অসম্ভব কিছু না, কারণ হচ্ছে যে শুধু সে তো না, আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী তো বিভিন্ন ফর্মে পালাইছে। আজকে বিকালে আমি শুনলাম একটা বিশ্বস্ত সূত্রে গোপালগঞ্জের আপনার একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৌদি আরবে ওয়ার্ক ভিসা নিয়ে গেছে, কফিল বলে না, কফিল ধরে আকামা নিয়ে গেছে এবং আকামাটার ভিসাটা হইলো তার চুনকাম করে যে বিল্ডিংয়ে, এই চুনকাম করা মানে রং করার যে কাজ, এই কাজের ওয়ার্ক পারমিট নিয়ে এসে গেছে। অথচ নিজে নিজে কিন্তু শত শত কোটি টাকার মালিক, মানে ওইখানে ওই মালিককে সে কিনা ফেলাইতে পারবে, কিন্তু তার দেশ থেকে তো পালাইতে হবে। অতএব বিভিন্ন এক্সট্রিম রিয়ালিটিতে সেনাবাহিনীর মাধ্যমে, সশস্ত্র বাহিনীর মাধ্যমে, কদিন আগে দেখলেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ পালাইলো না? কীভাবে পালাইছে? আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সাহায্য করেছে বলেই তো পালাইতে পারছে। তো এই গোয়েন্দা সংস্থার সাহায্য সহযোগিতা বিভিন্ন ফর্মে আওয়ামী লীগের নেতাকর্মীদের, লোকাল স্থানীয় তার বাসিন্দাদের সাহায্য সহযোগিতা নেওয়া, ইভেন বর্তমানে যারা বড় বড় রাজনৈতিক দল আছে তাদের সাহায্য সহযোগিতায় তো অনেকে পালাইছে বিভিন্ন জায়গায়। বড় বড় রাজনৈতিক দলের নেতারা নিজেদের গাড়িতে করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সীমান্তের ওই পারে পৌঁছায় দিয়ে আসছে, বস্তা বস্তা টাকা নিচ্ছে এগুলোর বিনিময়ে। তো এটা সম্ভব, তো এটা বাংলাদেশের এই বাস্তবতাগুলো তো আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে ব্রেকডাউন করেছিল তখন এর বিকল্প কিছু হওয়ারও সুযোগ ছিল না, কারণ টোটাল পুলিশ প্রশাসন নাই হয়ে গেছে। আপনার মনে থাকার কথা, দেশের অধিকাংশ থানা আক্রমণের শিকার হয়েছে। 2-3 সপ্তাহ দেশে অলমোস্ট কোনো থানায় পুলিশ ছিল না। গ্র্যাজুয়ালি আস্তে 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 পুলিশ ফিরে আসছে। অতএব সেই বাস্তবতায় এই ঘটনাগুলো যেগুলো আসছে এটা বিশ্বাসযোগ্য হতে পারে। আপনি এটাকে শতভাগ বিশ্বাস করে ইমানদারিতার সাথে যেভাবে নেওয়ারও দরকার নাই, আবার ফেলে দেওয়ারও দরকার নাই, বাট বাংলাদেশের বাস্তবতা এগুলো হওয়া সম্ভব। সম্প্রতি জামাতের নিবন্ধন পেয়েছে এবং তাদের নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্ত হয়েছে, এ বিষয়ে আপনার মতামত কি? নিবন্ধন তো কোর্ট দিয়েছে, তো কোর্ট তো ডিসিশনটা আইনি পদ্ধতিতে দিয়েছে, নিজস্ব লিগ্যাল পজিশন যেটা ছিল সেটার ভিত্তিতে দিয়েছে। অতএব এবং সুপ্রিম কোর্টের যে কোনো রায়কে তো আমরা সম্মান করি এবং রায়ের সাথে দ্বিমত থাকলেও, যে কারো অনেকের দ্বিমত আছে দেখলাম, তারা সংক্ষুব্ধ হয়েছে, তারা কথা বলতে পারবে, তারা চাইলে এটাকে যদি কোনোভাবে লিগালি চ্যালেঞ্জ করা যায় বলে মনে করা তারা করবে। কিন্তু সুপ্রিম কোর্টের একটা গিভেন ডিসিশন, এটাকে রাষ্ট্র এবং যে কোনো রাজনৈতিক নেতা, কর্মী, নাগরিক সম্মান না করে উপায় নাই। এটিএম আজহারুল ইসলাম সাহেবের ব্যাপারে যে মুক্তির কথা আসছে, আমরা তো গত 13-14 বছর থেকে যে আপনার এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে মামলা মোকদ্দমাগুলো দেখেছি, আন্তর্জাতিক বিভিন্ন কাগজপত্রে যেগুলো এসছে, পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক যারা আইন বিশেষজ্ঞ আছেন, তারা বরাবরই কিন্তু শুরু থেকে আপনার এটাতে ন্যায্য বিচার হচ্ছে কি না এখানে রাজনৈতিক বিচার হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছে। আপনার মনে থাকার কথা 2010-12 সালের দিকে সম্ভবত স্কাইপ গেট কেলেঙ্কারি হইল, যে স্কাইপ কনভারসেশনে ট্রাইব্যুনালের যিনি বিচারপতি ছিলেন নাসিম, এই বিদেশে ডক্টর জিয়ার সাথে কথা বলছে, রায় লিখে নিয়ে আসার কথা আলোচনা সেখানে হয়েছে। তো এই বাস্তবতাগুলো তো যথেষ্ট প্রশ্নবিদ্ধ বাস্তবতা তৈরি করেছে। এই বিচারটা কতটা সুষ্ঠু হয়েছে, সুখরঞ্জন বালিকে আপনার উইটনেস হিসাবে যখন তিনি গেছেন, তাকে কোর্টের বারান্দা থেকে কিডন্যাপ করে ভারতে ফেলে দিয়ে আসা হয়েছে। তিনি ভারতে আবার 5 বছর জেল খেটে বাংলাদেশে ফিরে আসছেন এবং তিনি বলেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এইসব কাজের সাথে ইনভলভ ছিলেন না,
ওনাকে টাকা পয়সা দিয়ে, গরিব মানুষ অর্থ কষ্টে আছে, টাকা পয়সা দিয়ে এই সাক্ষী দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। অতএব এই ধরনের তো প্রচুর ইস্যু আমরা বিভিন্ন সময় দেখেছি। নবম সেক্টরের যিনি ডেপুটি সেক্টর কমান্ডার ছিলেন, উনি বলেছেন যে সম্ভবত কাদের মোল্লা সম্পর্কে, যে কসাই কাদের নামে যাকে রেফার করা হচ্ছে উনি এই কাদের মোল্লা না, এটা অন্য ব্যক্তি, এবং তাকে নাকি যুদ্ধের সময় অথবা যুদ্ধের পরে মেরে ফেলা হয়েছে। অতএব এরকম অনেক পরম্পরা ঘটনাতে আমরা দেখেছি যে এখানে একটা ন্যায্য বিচার হয় নাই। অতএব এই বিচারটা কতটুকু রাজনৈতিক, কতটুকু হচ্ছে বিদেশি শক্তির আগ্রাসন, দিল্লির আধিপত্যবাদ এখানে ছিল, এই সব কিছুকে মাথায় রেখে বিবেচনা করতে হবে। আর দিন শেষে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের আদালত যথেষ্ট স্বাধীনভাবে কাজ করছে বলে আমরা মনে করছি। যদিও কিছু ত্রুটি বিচ্যুতি আছে, তো সেখানে একই আদালত আপনার তাকে তার কেস রিভিউ করে তাকে মুক্তি দিয়েছেন। তো সেই ব্যাপারে একইভাবে আমরা আদালতের যে কোনো সিদ্ধান্তকে রেসপেক্ট করি। সম্প্রতি আমরা দেখেছি ভারত দ্রুত বাংলাদেশের নির্বাচন চাচ্ছে, এটা নিয়ে আপনার বিশ্লেষণ কি? ভারত তো অনেক কিছু চাচ্ছে। ভারত চাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক, নিষিদ্ধ না হোক, আওয়ামী লীগ রাজনীতি করতে পারুক, আওয়ামী লীগ ন্যূনতম আগামী নির্বাচনে অংশগ্রহণ করে 30-50টা সিট পাক। আওয়ামী লীগ তো অনেক কিছু চাচ্ছে, এবং এই জন্য দেখেন যে গণ অভ্যুত্থানের পরের সরকার কিন্তু এই যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আছে, সেখানে কিন্তু দল আকারে আওয়ামী লীগের বিচারের জন্য একটা প্রভিশন ইন্ট্রোডিউস করেছিল শুরুর দিকে আপনার, কিন্তু সেটা আবার করার 1-2 সপ্তাহ পরে আবার বাতিল করে দিয়েছে। তো এর মানে হচ্ছে দিল্লির একটা প্রেশার এখানে কাজ করেছে। এরপরে সাডেনলি আপনার এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যে আন্দোলনটা হয়েছে, এবং অলমোস্ট সব রাজনৈতিক দল একমত হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার তাকে আপাতত বিচার শেষ না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করেছে, এবং নির্বাচন কমিশনও তার নিবন্ধন সাসপেন্ড করেছে। তো এগুলো তো কালেকটিভলি এই প্রসেসের সাথে তো দিল্লি একমত হওয়ার কথা না, কারণ দিল্লি এই দলটাকে গত 70 বছর ধরে নার্সিং করে যেভাবে তৈরি করেছে, এই দলটা আপাদমস্তক বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ইটস এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। এবং বাংলাদেশে অন্য কোনো দল যত দালালি করুক না কেন, কোনো দিন আওয়ামী লীগের সমপরিমাণ বিশ্বস্ত হইতে পারবে না। তো এই জন্য আমরা বোধ করছি যে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান যেটা প্রমাণ করেছে, দিল্লি যত সমর্থনিক দিয়ে কোনো মনস্টার, কোনো দৈত্য বাংলাদেশে বানাক না কেন, এই দৈত্যকে নাস্তানাবুদ করে দেবে বাংলাদেশের মানুষ। অতএব দিল্লিকে শিখতে হবে যে আমার সাথে সম্পর্কটা আপনি ন্যায্যতার ভিত্তিতে করেন, জনগণের সাথে করেন, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের করেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করে আপনি আপনার স্বার্থ রক্ষা করতে পারবেন না। বরং হচ্ছে আগামী দিনের রাজনৈতিক দল যারা আছে ক্ষমতায় আসবেন, তাদের সাথে ন্যায্যতার সাথে, অংশীদারিত্বের সাথে আলোচনা করেন, বসেন, কথা বলেন। নির্বাচন নিয়ে কথা বলার এখতিয়ার আপনার থাকার দরকার নাই, কারণ নির্বাচনটা হচ্ছে আমাদের জাতীয় ঐক্যমতের বিষয়। কখন নির্বাচন হবে, কোন মাসে হবে, কয় তারিখে হবে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে পরামর্শ করে ঠিক করবে। এখন যেই সরকার আছে তার সাথে আপনারা কাজ করেন, এবং এই কাজ করতে আপনারা আন্তরিক কিনা তার মধ্য দিয়েই হচ্ছে দেশের মানুষ আপনাদেরকে বিবেচনা করবে যে আপনারা কি এখনও আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখতে পাচ্ছেন কিনা। এবং অন্তর্বর্তীকালীন সরকার যে বিচারের উদ্যোগ নিয়েছে, আইসিটি ট্রাইব্যুনাল, তারা ইতিমধ্যে হাসিনার গ্রেফতারের ওয়ারেন্ট জারি করেছে। আপনারা হাসিনাকে বিচারের আদালতে সোপর্দ করেন, ইমিডিয়েটলি করেন। প্রয়োজনে আন্তর্জাতিক যত ন্যায্য বিচারের সুপারভিশন, নিরাপত্তা, নিশ্চয়তা দরকার, সেগুলো আপনারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ থেকে নেন। কিন্তু এই হাসিনাকে রেখে আপনি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, এর থেকে হাস্যকর আর কিছু হইতে পারে না। যেই আপনারা হাসিনাকে নির্বাচন ছাড়া গত 16, 17, 18 বছর ক্ষমতায় রেখেছেন। অতএব এই কথা বলবার কোনো নৈতিক গ্রাউন্ড, নৈতিক শর্ত, যোগ্যতা দিল্লির নাই। বাংলাদেশকে তার সার্বভৌমত্বের সঙ্গে চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করা উচিত কিনা? দেখেন, জাতীয় স্বার্থে একটা রাষ্ট্র যে কারোর সাথে সম্পর্ক করবে, এবং কোনো রাষ্ট্রের সাথেই আমরা শূন্য সম্পর্কে থাকতে চাই না। যেমন ধরেন, যেই প্রতিবেশী ভারত আমাদের শত্রু রাষ্ট্র, আমরা কিন্তু কখনো বলি নাই যে এই সম্পর্কটা আমরা ছেদ করে দেব, নাই করে দেব, যে না। আমরা বলছি যে বাংলাদেশের জনগণকে বুঝতে হবে যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র, ভারত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের জন্মগত শত্রু। এটা কোনোদিন পরিবর্তন হবে না। ভারতের এই অ্যাটিটিউড কোনোদিন পরিবর্তন হয় না, গত 70-77 বছরের ইতিহাসে আমরা দেখেছি।
কিন্তু এইটা জেনেই আমি ভারতে সফর করতে যাব, আমি ভারতে ঘুরতে যাব, আমি দিল্লিতে আপনার কুতুব মিনার দেখতে যাব, আমি দিল্লির শাহী জামে মসজিদে গিয়ে জুমার নামাজ পড়বো, আমি আজমিরে যাব, আমি কাশ্মীরে যাব, আমি সব জায়গায় যাব, আমি ঘুরতে যাব। এইটার সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে। ভারতের থেকে যে ট্যুরিস্টরা বাংলাদেশে আসবে, লাখে লাখে আসবে, ঘুরতে আসবে, যে কোনো কারণে আসবে, পড়তে আসবে। আপনি জানেন কাশ্মীর থেকে শুরু করে ভারতের অনেক হাজার হাজার স্টুডেন্টরা বাংলাদেশে লেখাপড়া করে, চাকরি বাকরি করে, বিবাহ সূত্রে অনেকে সেটেল পর্যন্ত হয়েছে। এই সম্পর্কটা প্রতিবেশী আকারে ব্যবসা বাণিজ্য যে কোনোভাবে হোক আমাদের চালায় রাখতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে সব নাগরিককে যে সে আমার শত্রু। ঠিক একইভাবে চীনের সাথে বলেন, জাপানের সাথে বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বলেন, আমেরিকার সাথে বলেন, মাথায় রাখতে হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয় স্বার্থের ভিত্তিতে, বন্ধুত্বের ভিত্তিতে না। রাষ্ট্রের কোনো বন্ধু থাকে না। এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের সম্পর্কের ভিত্তি হচ্ছে আমার স্বার্থ। অতএব আমি কিভাবে আমার জনগণের পক্ষে, আমার রাষ্ট্রের পক্ষে আমার স্বার্থ সুরক্ষা করব, এটা আমাকে সিদ্ধান্ত নিয়ে আমার পেশাদারিত্বকে প্রমাণ করে দিয়ে সেটা আদায় করে নিতে হবে। এটাই হচ্ছে সম্পর্কের মোদ্দা কথা।